পেজে সবাই যুক্ত আছো। আমি আজকে সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে আলোচনা করছি। বিশেষ করে আজকের এই ক্লাসটা হয়তো তোমাদের জন্য স্পেশাল হতে পারে, কারণ এই কারণে বলছি, এটা তোমাদের যেহেতু 20 তারিখ পরীক্ষা, এই পরীক্ষাকে কেন্দ্র করে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে আমি আলোচনা করছি। তোমাদের সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। 20 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তোমরা নিশ্চয়ই অনেকেই রুটিন নিয়ে নিয়েছো, সিলেবাস নিয়ে নিয়েছো। তবুও যারা পাও নাই, তোমাদের ভাই বোন প্রতিবেশী যারা স্কুলে পড়ে, আমাদের স্কুলে সবাইকে জানিয়ে দেবে পরীক্ষার বিষয়ে এবং রুটিন এবং সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাসে যাতে তোমরা সবাই অ্যাটেন্ড করতে পারো। আমরা অনেকদিন পিছিয়ে ছিলাম করোনা ভাইরাসের কারণে, সেই জন্য আমাদের কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা সিলেবাসকে কমিয়ে তোমাদের যাতে ভালো রেজাল্ট করতে পারো সেই উপযোগী একটা সিলেবাস প্রণয়ন করেছি। তারই আলোকে আমি আলোচনা করছি। তোমাদের পরীক্ষা কেন্দ্রিক, কাজেই অনেকটা স্পেশাল, তোমরা নিতে পারো। আমি একটু পরীক্ষা প্রশ্ন সম্পর্কে তোমাদের আলোচনা করি, যেহেতু তোমরা হয়তো অনেকেই চিন্তা করছে কেমন পরীক্ষা হবে, কীরকম পরীক্ষা হবে, কী কী আসতে পারে। তাই আমি এটা আমাদের 50 মার্কসের পরীক্ষা হবে। বাংলা দ্বিতীয় পত্রটা বলছি আমি সপ্তম শ্রেণীর। এটা তোমাদের অপশান তেমন থাকবে না, যা থাকবে তাই তোমাকে লিখতে হবে। একটা সারমর্ম থাকবে সিলেবাসের ভিতরেই, সংক্ষিপ্ত সিলেবাসের ভিতরেই একটা সারমর্ম থাকবে। একটি ভাব সম্প্রসারণ থাকবে, একটি দরখাস্ত থাকবে, আর 20 মার্কসের এমসিকিউ থাকবে। তোমাদের ব্যাকরণ অংশ 3টে অধ্যায়, ভাষা, ব্যাকরণ, ধ্বনি ও বর্ণ, এই 3টে অধ্যায়ের উপরে 20টা এমসিকিউ আর সারমর্ম, ভাব সম্প্রসারণ এবং চিঠি। তোমরা সিলেবাস দেখে প্র্যাকটিস করবে। আমি সবগুলি তোমরা যেগুলি সিলেবাস আছে যেগুলি তোমরা প্র্যাকটিস করবে, আমি একটা নমুনা স্বরূপ তোমাদের একটু আলোচনা করছি। একটা আমি সারমর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষা আসে, এসএসসি পরীক্ষায় আসে। বাংলা দ্বিতীয় পত্র আসলে প্রত্যেকটি ক্লাসের জন্য প্রযোজ্য, যেহেতু আমি একটা নির্দিষ্ট ক্লাসে ক্লাস করছি আজকে, এইটা সপ্তম শ্রেণীতে, কাজেই তোমরা ফলো করো। যদিও এটা এসএসসি পরীক্ষার সমমানের প্রশ্নটা, একটা সারমর্ম আমি তোমাদের একটা আলোচনা করছি, খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু এটা পড়ছি। তুমি যখন পরীক্ষায় লিখতে যাবে, সারমর্ম বা সারাংশ যা লিখতে যাও, সারমর্ম সারাংশর মধ্যে খুব কম কথা লিখতে হয়, যেহেতু সার মর্ম, সার একদম সার মানে সারটা, পুরো উদ্দীপকটা তুমি পড়বে, ভালো মতন পড়বে। পড়ার পর তুমি সার অংশটা, একদম গোপন অংশটা, আমরা যখন গাছ থেকে যখন আমরা টেবিল বা খাট বা আসবাবপত্র মেরামত করি, সেখানে আমরা সার গাছটা নিই। কেন নিই? যাতে এটা অত্যন্ত মজবুত হয়, টেকসই হয়, দীর্ঘদিন যাতে এটা আমরা ব্যবহার করতে পারি। সেরকম সারমর্ম, সার অংশ, এই সার বিষয়টা হচ্ছে একদম সেই সার, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা দীর্ঘদিন যেন টিকে থাকে। এখানেই সার কথা হচ্ছে। আমি অনেক কিছু করলাম, অনেক কিছু আলোচনা করলাম, অনেক কিছু তোমাকে বললাম, কিন্তু সেখানের মূল বক্তব্যটা কি, মূল সার কথাটা কি, সেটাই আমাকে লিখতে হবে। এই লেখাটা হতে পারে 3 লাইন, 4 লাইন, 5 লাইনের ভিতর। অনেকেই দেখা যায় কি, আমি বলছি কারণে আমরা যখন খাতা কাটতে যাই, অনেকেই দেখি উদ্দীপক থেকে দেখে দেখে লিখে ফেলে, বা এদিক দিক করে উদ্দীপক থেকে মিলিয়ে টিলিয়ে লিখে ফেলে। আবার কেউ বানিয়ে লিখে ফেলে, যার সাথে কোনো প্রশ্নের কোনো সম্পর্ক থাকে না।
এই বিষয়গুলি বলছি এই কারণে তোমরা একটু মনোযোগী হও, অত্যন্ত সার কথাটা লিখো, ভালো একটা মার্কস পাওয়া যায়। আমি চলে যাচ্ছি আলোচনায়। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। আমি যেটুকু ভালো করে পড়ার চেষ্টা করি, পড়ার মধ্য দিয়ে কিন্তু আমার মেসেজটা চলে আসে, এটা কি বলতে চেয়েছি। যদি কাজেই পড়াটা যেন ভালো হয়, তোমাকে পড়াটা ভালো একটা পাঠ পড়া তোমাকে শিখতে হবে। এই পড়ার মধ্য দিয়ে কিন্তু আমরা কিন্তু আনসার পেয়ে যাই। অনেক সময় আনসার বুঝতে না পারলেও এবার একটা পড়ার মধ্য দিয়ে আমরা কিন্তু আনসারটা খুঁজে পাই। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আমি কোথায় স্বর্গ কোথায় নরক, আমরা স্বর্গ নরকের কথা সবসময় বলি, স্বর্গে যাব নরকে যাব, কে বলে তা বহুদূর। আসলে এটা বহু দূরে নয়। পরের বলছে মানুষের মাঝে, মানুষের মধ্যেই এই স্বর্গ নরক রয়েছে। মানুষেতে সুরাসুর, তার বাংলা সুর যোগ অসুর। আমরা দেখতে পাই কিছু সুরের মানুষ, কিছু অসুর প্রকৃতির মানুষ। যারা অসুর প্রকৃতির মানুষ তারা নিশ্চয় অবশ্যই খারাপ মানুষ, তারা নরকেই বাস করবে, আমরা এরকম একটা ধারণা করি। তারা নরকে যাবার শ্রেণীর মানুষ। যারা সুরের মানুষ অবশ্যই তারা স্বর্গবাসী হবে, স্বর্গের ভালো মানুষ, তারা সবসময় সুখ লাভ করবে। যারা অসুর প্রকৃতির মানুষ তারা সবসময় খারাপ চিন্তা দিকে ধাবিত হয় এবং তারা নরক তুল্য, নরকের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তারা ভোগ করবে এই জগতে। রিপুর তারণে যখন মোদের বিবেক পাই গোলয়। আমাদের রিপু অনেক, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো গুণ যেমন রয়েছে, খারাপ গুণও রয়েছে। খারাপ রিপুগুলি আমাদেরকে সবসময় ধাবিত করে, আমাদের সৃষ্টিকর্তা আমাদের মধ্যে ভালো তো দিয়েছে, আবার খারাপ গুণও দিয়েছে, বৈশিষ্ট্যগুলো দিয়েছে। এখন আমাদেরই চিন্তা করতে হবে আমরা কোন দিকে যাব, ভালো পথকে বেছে নিব নাকি খারাপ পথকে বেছে নিব। যখন আমাদের এই খারাপ রিপুগুলো, এই খারাপ রিপুর তাড়নায়, যন্ত্রণায় আমাকে যখন তাড়িত করে, খারাপ দিকে ধাবিত করে, মোদের বিবেক, নিজেদের বিবেক এই যে ভালো বোধটাকে যখন বিনষ্ট করতে চায়, পাইগো লয়, যখন আমাদের এই যে ভালো বিবেকটা যখন ভালো পথ থেকে সরে যায়, তখন আত্মগ্লানির নরক অনলে তখনই পূরিত হয়। আত্মগ্লানি, আমার আত্মগ্লানির নিজ বিবেকের মধ্যে নরক অনলে, আগুনে, ওই নরকের খারাপ যন্ত্রণার আগুনে তখন আমি ছটপট করি, তখন আমি পুড়ি, সবসময় যন্ত্রণা ভোগ করি। কি করলাম, এটি করলাম, এটি খারাপ কাজ করলাম, এই সবসময় নরক যন্ত্রণা আমার মধ্যে ছটপট করতে থাকে। তৃতীয় প্রীতির পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, যখন পরস্পরে একে অপরে প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে আমরা যখন একে অপরের ভালোবাসায় সিক্ত হই, একে অপরের সুখ দুঃখ অনুভব করতে পারি, আমরা যখন একজনের খারাপকে, আমরা খারাপের সময় তাকে সান্ত্বনা দিতে পারি, ভালো সময়ে তাকে আমরা উৎসাহ দিতে পারি, আমরা খুশি হই, আনন্দিত হই, সেই যখন আমরা পরস্পরে, যখন আমরা সবাই একসাথে মিলেমিশে সুখে দুঃখে একাকার হই, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই, তখন আমাদের স্বর্গের সুখের মতো আমাদের কুড়ে খড়ের ঘর, সুখটা এমনই, স্বর্গটা এমনই, যেটা বিল্ডিংয়ের প্রাসাদের মধ্যেই আমি সুখে থাকবো তাই নয়, এটা আমি কুড়ে ঘর, আমার খড়ের ঘরের মধ্যেই আমি ওই সুখটা অনুভব করতে পারবো, সুখে শান্তিতে থাকতে পারবো, যখন আমরা সবাই মিলেমিশে একাকার হতে পারবো, সবার সুখে দুঃখে প্রীতির বন্ধনে, প্রেমের বন্ধনে আমরা আবদ্ধ হতে পারবো, তখনই সত্যিকার স্বর্গের সুখ আমরা অনুভব করতে পারবো।
তোমরা ফলো করো, তোমাদের বোর্ড বই ফলো করে তো অনেক সুন্দর করে লিখেছে, আমি একটু ডিসকাস করার চেষ্টা করেছি। 2 নম্বর, এটা আমি এটা নমুনা দিলাম তোমাদের, এটা যে পরীক্ষা আসবে তাই নয়, কিন্তু আমি নমুনা দিলাম তোমাকে, তুমি সিলেবাস অনুযায়ী ফলো করো। তারপরে ভাব সম্প্রসারণ একটু বলি। ভাব সম্প্রসারণ একটু খেয়াল করো, ভাব সম্প্রসারণ, ভাব, এই একটা ভাব দিলাম, আমি একটা নিয়ে আলোচনা করছি বোঝার জন্য। একটা তোমাকে ভাব দিলাম, ভাবটা কি? পিতা মাতা গুরুজনে দেবতুল্য জানি, যতনে মানিয়া চলো তাহাদের বাণী। এই যে ভাব, যে ভাবটা খেয়াল করো। আবার যদি করি, পিতা মাতা গুরুজনে, প্রত্যেকের পিতা মাতা আমাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত সম্মানের, পাশাপাশি গুরুজন, পিতা মাতা ছাড়া আমাদের যত গুরুজন আছে সবাইকে আমরা দেবতুল্য জানি। আমরা দেবতাকে, স্রষ্টাকে, আল্লাহকে, আমাদের পীর আউলিয়াদের যেমন করে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, দেবতা গুণে, দেবতা জ্ঞানে শ্রদ্ধা করি, ভক্তি করি, পূজা করি, সেরকম পিতা মাতাকেও, গুরুজনকেও, আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের যারা আমাদের পথপ্রদর্শক, তাদেরকে আমরা কিন্তু দেবতার মতো, আল্লাহর মতো, নবীজির মতো এবং অলি আল্লাহদের মতো আমরা সেরকম আমাদের জানতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। যতনে মানিয়া চলো তাহাদের বাণী। যতনে কিন্তু আমি যুক্ত করে ফেলি যত্নে, যতনে, যত্নে, যত্নের সহিত মানিয়া চলতে হবে তাহাদের ওই বাণীগুলি, তাহাদের গুরুজনদের প্রত্যেকটা কথা কিন্তু কথা নয়, আমাদের বাণী হিসাবে মেনে চলতে হবে। বাণী কেন বলছি? বাণী হচ্ছে এমনই যেটা, যে কথাগুলি বাণী হয়ে রয়, সত্য, সর্বদা আমাকে সঠিক গাইডলাইন দেয়, সঠিক পথে আমাদের নিয়ে যায়। এই জন্য এটাকে গুরুজনদের কথাগুলিকে আমরা বাণী হিসেবে বলি। যেমনটি রবীন্দ্রনাথ, সক্রেটিস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, যারা বড় বড় পণ্ডিত ব্যক্তিরা, কবিরা, তাদের লেখনীগুলি, তাদের যে লাইনগুলি, কবিতাগুলি আমাদের কাছে বাণী হয়ে রয়েছে। এগুলি আমরা সবসময় ফলো করি, আমরা সবসময় এগুলিকে অনুসরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমি সংক্ষেপ আলোচনা করছি, যেহেতু আমি অনেক কিছু টপিকস নিয়েছি। পরেরটা চলে যাচ্ছি, দরখাস্ত। তোমরা একটু মনোযোগী হবে। দরখাস্ত একদম এখন স্ট্যান্ডার্ড, যেটা তোমরা খুব সোজা করে প্রথমে এটা একটা, আমি একটা নমুনা দরখাস্ত নিয়েছি। তোমার এলাকায় পাঠাগার স্থাপন বিষয়ে মেয়রের নিকট একখানা দরখাস্ত লিখো। পাঠাগার স্থাপন, গ্রন্থাগার। সত্যি অর্থে আমরা যদি একটা গ্রন্থাগার স্থাপন করতে পারি প্রতিটি এলাকায়, তাহলে আমাদের সন্তানরা, ছেলেমেয়েরা বিপদগামী হবে না। তারা বখাটে এখন ছেলেমেয়েরা রাস্তায় গলিতে আড্ডা দেয়। তারা আমরা যদি একটা পাঠাগার স্থাপন করতে পারি, পাঠাগারের পরিবেশ এবং ওই পাঠাগারের, আমি বলবো ওই পাঠাগারের শুদ্ধতা, পবিত্রতা, ওই জ্ঞান, ওই খারাপ মানুষগুলোকে কিন্তু, আমাদের বিপদগামী সন্তানদেরকে কিন্তু সঠিক পথে নিয়ে আসতে সহযোগিতা করবে। কাজেই একটা পাঠাগার স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পাঠাগার যদি প্রতি এলাকায় হতে পারে, তার কোনো কথাই নেই, আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় হবে। এই পাঠাগার স্থাপনের জন্য মেয়রের নিকট দরখাস্ত। তোমরা বই ফলো করো, একদম সোজা লিখবে, বরাবরের প্রথমে তারিখ দিবে, তারপর বরাবরের নিচে বিষয় সোজা করে, বিষয়ের পর একদম সোজা যেটা সম্বোধন করছো, মহাত্মন, মহোদয়, একদম লিখার পর সারগর্ভ লিখার পরে একদম নিচে সোজা নিবেদক, তোমার নাম, স্কুলের নাম হলে স্কুলের নাম, রোল, ক্লাস, এভাবে তোমরা সারগর্ভটা হওয়া চাও তোমরা ভালো,
সারগর্ভের উপরে তুমি একটা ভালো একটা মার্কস কিন্তু নির্ভর করে। আর 20টা এমসিকিউ আমি 3টা অধ্যায়গুলো তোমাদের মেনশন করে দিলাম। একটা হচ্ছে ভাষা, ব্যাকরণ, একটা ধ্বনি ও বর্ণ। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি, আমরা হয়তো টাইম হয়তো বেশি নিয়ে নিচ্ছি। প্রথম যে প্রশ্নটা সবসময় আসে এসএসসি পরীক্ষায় দেখি আমরা, ভাষার মৌলিক উপাদান কয়টি? 4টি। তোমরা খেয়াল করবে, আমি কিছু তোমাদের জাস্ট নমুনা প্রশ্ন আমি দেখাচ্ছি কিরকম প্রশ্ন হতে পারে। 4টা অপশন থাকবে, তোমাকে একটা অপশন লিখতে হবে। আরেকটা প্রশ্ন নিলাম আমি, ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ কি? খুব বেশি আসে। বিশেষভাবে বিশ্লেষণ, ব্যাকরণ ডিটেইলস বিশ্লেষণের বিষয় এবং বিশেষভাবে যে বিষয়ে আমাদের একদম নির্দিষ্টভাবে জ্ঞান থাকা অত্যন্ত দরকার। এটাই হচ্ছে আমাদের, তখনই আমাদের ব্যাকরণের স্পষ্টতা ফুটে উঠবে। বিশেষভাবে বিশ্লেষণ। একটা প্রশ্ন নিয়েছি আমি, ভাষাভাষীর দিক দিয়ে বাংলা ভাষার স্থান কততম? খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, খেয়াল করে 4র্থ স্থান। অনেক ভাষা রয়েছে পৃথিবীতে, তার মধ্যে আমাদের ভাষার কিন্তু স্থান 4র্থ। 4টি কানের কথা, এটা আমাদের জন্য অনেক অত্যন্ত গর্বের। আর কিছু প্রশ্ন নিয়েছি, তোমরা ফলো করবে। উষ্ধ্বধ্বনি, শীর্ষধ্বনি প্রশ্ন হতে পারে। উষ্ধ্বধ্বনি কোনগুলি, শীর্ষধ্বনি কোনগুলো, অন্তস্থ ধ্বনি কোনগুলো, স্পর্শ ধ্বনি কোনগুলো, নাসিক্য ধ্বনি কোনগুলো, পরাশ্রয়ী ধ্বনি কোনগুলো, দন্তধ্বনি কোনগুলো, উষ্ঠধ্বনি কোনগুলো, তালব্য ধ্বনি কোনগুলো, কণ্ঠধ্বনি কোনগুলো নিতে পারি। আমরা যদি একটু ফলো করতে পারি তাহলে আমরা কিন্তু এই অধ্যায়টা কিন্তু পুরোটা স্পষ্ট হয়ে যায়। একটু যদি বলি, শীষ ধ্বনি, খুব খেয়াল করে, শীষ, এটা বাতাস বের হয়, এটা আমরা টানতে পারি। শীষ, তাহলে স তালব্য স মূর্ধন্য স দন্ত সহ শীষ ধ্বনি। একদম সিম্পল, টেকনিকটা ফলো করো। উষ্ধ্বধ্বনি, ঠিক আছে। একটা যদি বলি স্পর্শধ্বনি, স্পর্শ করা, আমাদের বাকযন্ত্রের মধ্যে যে বর্ণগুলো স্পর্শ হয়ে কোনো না কোনো জায়গা থেকে স্পর্শ হয়ে উচ্চারিত হয়, সেগুলো হচ্ছে স্পর্শধ্বনি। স্পর্শধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি, এগুলি ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণকে স্পর্শধ্বনি বলা হয়। আমি সংক্ষেপ আলোচনা করছি। নাসিক্য ধ্বনি, নাসিক্য মানে নাসিক্য বা অনুনাসিক, নাক দিয়ে নাসারন্ধ্র ছিদ্র, নাসারন্ধ্র দিয়ে যেই বর্ণগুলি বলতে বাতাস বের হয়, নাক দিয়ে উচ্চারিত হয়, সেগুলিকে নাসিক্য ধ্বনি বলা হয়। উ, ইয়, মূর্ধন্য ণ, দন্ত ন, ম। পরাশ্রয়ী বর্ণ, যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অন্য যে কোনো বর্ণের সাহায্য নিয়ে তাকে অবস্থান করতে হয়, চলতে হয়, উচ্চারিত হতে হয়, এগুলি পরাশ্রয়ী বর্ণ। অনুস্বার, চন্দ্রবিন্দু, বিসর্গ। দন্তধ্বনি, দন্ত মানে দাঁত, এগুলো আমরা বলতে গিয়ে দাঁতের সাহায্য নিতে হয়, এগুলো দন্তধ্বনি। তারপর ওষ্ঠধ্বনি, যেগুলো আমরা ওষ্ঠ মানে ঠোঁট, যেগুলো আমরা ঠোঁট ব্যবহৃত হয়। খেয়াল করবে, প, প, দেখো, প, ব, ফ, ব, ভ, বলতে গেলেই ফ, ব, ভ, ম, আমরা ঠোঁটটাকে, লিপটাকে না লাগিয়ে আমরা উচ্চারণ করতে পারি না। সেরকম তালব্য ধ্বনি, কণ্ঠধ্বনি, ক, খ, গ, ঘ, ঙ, কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয়। তালব্য ধ্বনি, হ্যাঁ, চ, জ, ইয়, তালু থেকে উচ্চারিত হয় তালব্য ধ্বনি। দন্তধ্বনি, যদি একটা খেয়াল করি, যে বর্গের শেষে ত, দ, দন্ত, একটু আমি তোমাদের একটা টেকনিকটা শিখিয়ে দিই। যেই বর্গের শেষে দন্তন আছে, ওই লাইনটা হচ্ছে দন্তধ্বনি। যেই বর্গের অর্থাৎ যে লাইনটার শেষে মূর্ধন্য ণ আছে, সেটা হচ্ছে মূর্ধন্য ণ ধ্বনি। ট, ড, মূর্ধন্য ণ, একদম সারা বছর মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। ট, ড, মূর্ধন্য ণ। যে লাইনের শেষে মূর্ধন্য ণ আছে, এটা মূর্ধন্য ণ ধ্বনি। যে লাইনের শেষে দন্ত ন আছে, ত, দ, দন্ত ন, দন্তধ্বনি। এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। আশা করি তোমরা
প্রস্তুতি ভালো করে নাও, এই ক্লাসটা ফলো করো, সবাইকে বলো এই ক্লাসটা ফলো করতে বলো। আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা পৌঁছতে পারবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।